নমস্কার। আমার চ্যানেল গল্পের ছাপিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ তোমাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঘরের পথ। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করি সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। শুনতে থাকো আজকের গল্প ঘরের পথ। আমার বাবা গিয়েছেন বিদেশে রোজগার করতে। মা গিয়েছিল পাহাড়ে পাতা কুড়োতে। কেউই আর ফিরল না। আমাদের বাড়িটা ছিল মাটির, তাতে ফাটল ধরেছিল। যখন বাতাস বইতো তখন সেই ফাটলের মুখে শীষ দেওয়ার মতন শব্দ হতো, যেন বাইরে থেকে কেউ ডাকছে। কখনো কখনো রাত্রিবেলায় সেই শব্দে ভয় পেয়ে আমি মাকে জড়িয়ে ধরতাম, মা আমাকে। মাটির দাওয়ায় কিংবা দেওয়ালে অশ্বত্থ গাছের চারা দেখলেই মা আমাকে সেটি কেটে ফেলতে বলতো। অশ্বত্থ চারা কাটতে কাটতে আমার অভ্যেস দাঁড়িয়ে গিয়েছিল। অবসর পেলেই আমি দা হাতে অশ্বত্থের চারা খুঁজে বেড়াতাম। ঘরের চালে ভালো খড় ছিল না। বর্ষাকালে জল পড়লে আমাদের ভিজতে হতো। সারা ঘর যখন জলে থই থই করত, তখন মা আমাকে আধখানা আঁচলের আড়ালে রেখে আমাদের আগের দিনের সুখের গল্প বলতো। আমাকে আঁচল দিয়ে ঢাকা ছিল মার স্বভাব। শীতে কিংবা বর্ষায় কিংবা ঝড়ে আমি মার আঁচলের আড়ালে চাপা থাকতাম। আমার বাবার একটা বুড়ো ঘোড়া ছিল। ঘোড়াটি কোনো কাজ করতো না। আমি ঘাস কেটে এনে এনে খাওয়াতাম। ঘোড়াটাকে বাবা খুব ভালোবাসতো। আমি বাবাকে দেখিনি। যখন আমি ছোট ছিলাম তখন বাবা গিয়েছিল বিদেশে রোজগার করতে। তারপর আর ফেরেনি। আমি বাবার ঘোড়াকে ভালোবাসতাম। ওর গায়ের গন্ধে আমার বাবার কথা মনে পড়তো। বাবা ফিরল না দেখে মা পাহাড়ে কাঠপাতা কুড়োতে যেত। আমাদের গায়ের গরিব মানুষেরা সবাই কাঠ কুড়োতো। মা তাদের সঙ্গে খুব ভোরে চলে যেত, ফিরতো সন্ধ্যাবেলায়, কখনো কখনো রাত্রি হতো। যাওয়ার সময় মা বলতো, সারাদিন ঘর পাহারা দিও, ঘোড়াটাকে ঘাস জল দিও। সন্ধ্যাবেলায় শুকনো পাতা জড়ো করে বাইরে একটা আগুন জ্বেলে তার পাশে বসে থেকো। পাহাড় থেকে আগুনটি দেখতে পেলেই আমি বুঝবো তুমি ভালো আছো, ঘরে আছো। তাহলেই আমার আর ভাবনা থাকবে না। আমি সারাদিন ঘরে থাকতাম, ঘোড়াটাকে ঘাস জল দিতাম। আর সন্ধে হলেই শুকনো পাতা জড়ো করে বাইরে একটি মস্ত আগুন জ্বালাতাম। আগুনের পাশে বসে দেখতাম দূরে, বহু দূরে নীল পাহাড় দৈত্যের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার বাদিকে মস্ত মাঠের ওপাশে সূর্য ডুবে যাওয়ার পর পাহাড়টি মেঘ আর কুয়াশার মতন আবছা হয়ে যেত। তবু পাহাড়টি আমার চোখ থেকে কখনো হারিয়ে যায়নি। ছবির মতন হয়ে পাহাড়টি আমার চোখের উপর স্থির থাকতো। আগুন জ্বলতে জ্বলতে নিভে আসতো। পাহাড়টিকে আমার বড় ভয়। ওই পাহাড় পেরিয়ে আমার বাবা চলে গিয়েছিল, আর ফেরেনি। মা কখন ফিরবে ভাবতে ভাবতে আমি কখনো ঘুমিয়ে পড়ে মা ফিরে আসার স্বপ্ন দেখতাম। কখনো কখনো মা আমাকে বাবার গল্প বলতো। ওই পাহাড়ের ওপাশে অনেক নদী নালা খাল বিল পেরিয়ে বাবা বিদেশে গেছে। সেখানে যেতে হলে কটা নদী কটা পাহাড় পার হতে হয় মা জানে না। শুধু জানে একদিন বাবা অনেক রোজগার করে বাড়ি ফিরে আসবে। তখন আমি নতুন জামা জুতো পরে একটা বাচ্চা ঘোড়ায় চড়ে বাবার বুড়ো ঘোড়াটার পাশে পাশে টগবগিয়ে কোথাও চলে যাব। মা কখনো কখনো পাহাড়টাকে অভিশাপ দিত, ওটা গোটা পৃথিবীটাকে আড়াল করে আছে বলে। আবার কাঠ পাতা কুড়োতে ওই পাহাড়েই যেত। একদিন মা আর ফিরল না।
অনেকক্ষণ জ্বলে জ্বলে আগুনটা নিভল। দূরের নীল পাহাড় মেঘ আর কুয়াশার মতন আবছা হলো। মা আর ফিরল না। ভোর হতেই আমি মার খোঁজে বেরোলাম। যারা কাঠ কুড়োতে গিয়েছিল তারা সবাই ফিরেছে, শুধু আমার মা বাদে। তাদের মধ্যে একজন বলল, তোর মা গেছে সুখের খোঁজে পাহাড়ের ওপারে, তুই ছিলি গলার কাটা, তাই তোকে ফেলে গেছে। আমার বিশ্বাস হলো না। ওরা হাসলো প্রাণ খুলে। আমার পিঠে চওড়া হাতের চাপড় মেরে বলল, তার জন্য ভাবনা কি? তুইও তো জোয়ান মরদ হয়ে উঠবি দুদিন বাদে, খেতে খেতে পারবি না। চিরকাল কি মায়ের আঁচলে চাপা থাকে কেউ, নাকি আমাদের তাই করলে চলে? মা আমাকে ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে ভেবে সারা গা পাতি পাতি করে খুঁজলাম। ওরা বলল, খুঁজে কি করবি, তার চেয়ে পাহাড়ে চল, পাতা কুড়োবি। আমি পাহাড়ে গেলাম, কিন্তু কাঠ পাতা কুড়োতে মন গেল না। ওরা বলল, তোর মা গেছে সুখের খোঁজে পাহাড়ের ওপারে, আয় কাঠ কুড়োবি আয়। আমি জেনেছিলাম যে আমি আছি বলেই মায়ের সুখ। সুখ মানেই দুঃখের সঙ্গে লড়াই করার শক্তি। আমি আছি বলেই মার সেই শক্তি আছে। অনেক বড় হয়ে জেনেছিলাম যে আমি মায়ের দুঃখ। আমি ছিলাম বলেই মা সুখের খোঁজে চলে যেতে পারছিল না। দুঃখ মানেই সুখের পথ আগলে যে দাঁড়ায়। আমার বাবা গেল পাহাড়ের ওপারে, আমার মাও আর ফিরল না। রইল শুধু ঘোড়াটা। সেই ঘোড়াটাও বুড়ো হয়েছে, কাজকর্ম করতে পারে না। কখনো মাঠে চড়তে যায়, বেশিরভাগ সময়েই ঘরে বসে ঝিমায়। আমি ঘাস কেটে এনে খাওয়াই, জল দেই। যেমন বাপ বুড়ো হলে ছেলে তার কাজকর্ম করে। মাঝে মাঝে ওর প্রকাণ্ড বুড়ো মাথাটি আমার কাঁধে নামিয়ে রাখত। তখন ওর ঘন গাঢ় দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা যেত। সেই নিঃশ্বাসে ওর গায়ের চামড়া থরথর করে কাঁপত। ওর মুখে, চোয়ালে, ঘাড়ে শিরাগুলো থাকতো ফুলে। ওর ভাঙাচোরা মুখটা ছিল গাছের কাণ্ডের মতন এবড়ো খেবড়ো। ওর প্রকাণ্ড ঘাড়টা দু হাতে জড়িয়ে থেকে আমার মনে হতো যেন বহু দিনের পুরনো একটা বটগাছ শাখা প্রশাখা মেলে আমায় আশ্রয় দিয়েছে। একদিন ঘোড়াটিকে দেখে গাঁওবুড়ো বলল, ঘোড়াতে চেপে তোর বাপ বিয়ে করতে গিয়েছিল, ঘোড়াটি তোর বাপের মতন, ওকে যত্ন আত্তি করিস। ঘোড়াটিকে নিয়েছিলাম মেতে, বাদ বাকি সময়টা কাটতো চুপচাপ দাওয়ায় বসে। সারাদিন বাতাস আমাদের ফাঁকা বাড়িটায় শীষ দিয়ে খেলা করত। দেখতাম গুমড়ি শাকের জঙ্গলে চড়াই নেচে বেড়াচ্ছে, ধনেপাতার গন্ধে বাতাস ভারী। সরসর করে গাছের শুকনো পাতায় বাতাস বইছে। কুয়োর পাড়ের ছোট্ট একটু গর্তে জমে থাকা জলে শালিক চান করছে জল ছিটিয়ে। ও চলে গেলে জলের কয়েকটা সরু রেখা থাকতো মাটিতে, কয়েকটা পালক বাতাসে। আমার চকচকে দাঁড়টাতে মরচে পড়ল। সারা বাড়িটায় অশ্বত্থের চারা গজিয়ে উঠল। দিন কাটে, সন্ধে হলে পাতা জড়ো করে আগুন জ্বেলে চুপ করে শুয়ে থাকি। আগুনটা মরে এলে তার নরম আঁচ অনেকটা মার শরীরের তাপের মতন মনে হয়। তাই কখনো ঘুম আসে শরীর অবশ করে দিয়ে। যে দাই আমার নাড়ি কেটেছিল সে একদিন এসে বলল, এমন করে কি না খেয়ে থেকে মরবি, তার চেয়ে আমার কাছে চল। আমার তো ছেলে নেই, একটা মাত্র মেয়ে, দুজনে বেশ থাকবি। ওহো, আমি রাতে স্বপ্ন দেখি বাবা ফিরে আসছে। হ্যাঁ, যেমন তোর মা মুখ পুড়ি ফিরলো। তা খাস কি? শাক পাতা, যখন যা হয়। বুড়ি গজ গজ করে আমাকে বকতে বকতে চলে গেল।
তারপর থেকে দাইমার মেয়ে চন্দ্রা আমার জন্য ভাত আনতো রোজ। ভাতের থালাটা মাটিতে রেখে বেড়ালের মতন খাপ পেতে আমার দিকে চেয়ে থাকতো চন্দ্রা, যেন শহরের মানুষ দেখছে। একদিন আমি বললাম, কি দেখছিস, কি দেখিস রোজ? ও বলল, তোকে। তুই একটা বুড়ো জানোয়ারের সঙ্গে থাকিস কেন? ওকে আমি আমার বাপের মতন ভালোবাসি। ও খিলখিল করে হাসলো, তারপর আমার চোখের দিকে চেয়ে ভয় পেয়ে থামলো। বলল, ভালোবাসার আর লোক পেলি না? ওটা চড়ে তুই কোন দেশ জয় করতে যাবি? আমি ভাবলাম, যাব, একদিন যাব। পূব দিকে যাব, যেদিকে সূর্য ওঠে। একদিন আমি রাজা হয়ে ফিরবো, দেখিস। আমি বললাম, জানি না রে। ও হাত তুলে আমাকে আমার ঘর দেখালো। বলল, ওই দেখ, গাছের শেকড়গুলো সাপের মতো দেওয়ালের মাটিতে গর্ত খুঁড়ছে। তোর চারপাশের দেয়াল আর বেশি দিন থাকবে না, ধসে পড়বে। সময় থাকতে শত্রুগুলোকে মুড়িয়ে কাট। আমি ঠাট্টা করে বললাম, ওরা আমার মায়ের মতন, কেটে ফেললে বাইরে থেকে ডালপালা দেখা যায় না, কিন্তু মনের মধ্যে ওদের শেকড় থাকে। শুনে ও রাগ করে চলে গেল। বলে গেল, তোর মরণ এসেছে ঘনিয়ে, একদিন তুই দেওয়াল চাপা পড়ে মরবি। আমি ভাবলাম, শেকড়গুলো গর্ত খুঁড়বে, আরো গভীর হবে, মনের দেওয়ালে চিড় ধরবে, ফাটল হবে, তারপর একদিন চৌচির হয়ে ভাঙবে। সেদিন আমি আমার বুড়ো ঘোড়ায় চেপে পূব দিকে রওনা দেব। গায়ের লোকেরা দেখবে আমার লাঠির আগায় বাঁধা পুটলিটা আস্তে আস্তে দূর থেকে দূরে পাকা ধানের ক্ষেতের আড়ালে মিলিয়ে গেল। ওরা জানবে আমি ফিরে আসবো একদিন রাজা হয়ে। একদিন চন্দ্রা আমার ভাত নিয়ে এলো না। ফাগনলালের ঘরের পাশ দিয়ে মৌরি ক্ষেতের কিনারায় কিনারায় যে পথটা ধরে চন্দ্রা আসে, সেদিকে চেয়ে সারা দুপুর কাটলো। চন্দ্রা এলো না। তার পরের দিনও না। চন্দ্রা এলো না দেখে আমি উঠে খুঁজে পেতে আমার পুরনো মরচে ধরা দাটা বের করে পাথরে শান দিতে বসলাম। সারাটা দুপুর পাথরে মুখ ঘষে দাটা ঝকঝক করে হেসে উঠল। ওর গায়ে আগুন ছুটল। দায়ে শান দিতে দিতে আমার হাতে পায়ের মাংসগুলো ফুলে উঠল। শিরায় শিরায় গরম রক্ত ছুটল টগবগিয়ে। কেমন যেন খুশি লাগলো, নেশা পেল। ভেবেছিলাম সূর্য ডোবার আগেই অশ্বত্থের চারাগুলো কেটে ফেলবো। এমন সময় চন্দ্রা এলো হাতে ভাতের থালা নিয়ে, রোজ যেমন আসতো। আমি বললাম, এতদিন আসিসনি কেন? ও গম্ভীর হয়ে বলল, একটা বাঘ রোজ আমার পথ আগলে থাকে, বলে, কোথায় যাচ্ছিস? থালা নামিয়ে রাখ আমার সামনে, আর বসে বসে আমার লেজে হাত বুলিয়ে দে, নইলে তোকে জমের বাড়ি পাঠাবো। রোজ এমনি করে বাঘটা তোর ভাত খেয়ে ফেলে। আমি বললাম, জানি, এ গল্প আমি মার কাছে শুনেছি। এক বুড়ি রোজ তার ছেলের কাছে খাবার নিয়ে যেত, আর পথ আগলে থাকতো বাঘ। হ্যাঁ, শুনেছিস? তাতে কি, এমন বুঝি হয় না? আমি ভেবেছিলাম বড় হয়ে আমি বাঘটাকে মেরে ফেলবো। খিদেকে বাঁচিয়ে রাখতে নেই, তেষ্টাকে বাঁচিয়ে রাখতে নেই। পথ আগলে যেই থাকবে তাকে সাফ করে দাও। চন্দ্রা খিলখিল করে হাসলো মুখে আঁচল দিয়ে। বলল, তুই বাঘটাকে মারবি, না ওর লেজে হাত বুলিয়ে দিবি? আমি বললাম, জানি না। ও বলল, মা দেখছিল তুই খিদের জ্বালায় আমাদের বাড়ি যাস কিনা। মা তোকে যাচাই করছিল। তারপর হাল ছেড়ে দিয়ে মা বলেছে তুই মানুষ নয়, তোর বাপটা ছিল এমনি গোয়ার, তাই একমুখো চলে গেছে। ঘরের পথ ফিরে চিনল না। তুইও যাবি, যাবি। কাঁদতে কাঁদতে মা ভাত বেড়ে দিল। অনেকক্ষণ চুপ করে থেকে অনেক ভেবে চন্দ্রা বলল, কিন্তু আমি জানি তুই যাবি না। এই বলে ও চলে গেল।
আমি আমার দাটা হাতে নিলাম। এক এক কোপে অশ্বত্থের মোটা মোটা ডালগুলো খসে পড়তে লাগলো। আমার শরীর গরম হলো। ছলাৎছল করে আমার রক্ত বইল শিরায় শিরায়। আমি আপন মনে হাসতে লাগলাম। শীতকালে আমাদের বুড়ো ঘোড়াটার গা থেকে ধোঁয়ার মতো একটা ভাপ বেরোতো। সেই ভাপে ওর রক্ত, মাংস আর ঘামের গন্ধ পাওয়া যেত। নিজের শরীর থেকে আমি তেমনই এক গন্ধ পেলাম। মদের যেমন স্বাদ নেই, এ গন্ধেরও তেমন ভালো মন্দ নেই। এ শুধু আমাকে মাতাল করে। আমি আপন মনে হাসলাম, যেন আমার নেশা হলো। আমার ইচ্ছে হলো নিজের শরীরটাকে জড়িয়ে ধরে আদর করি। মাটির দাওয়ায় আমি শরীরটাকে গড়িয়ে দিলাম। আমার শরীরের ঘাম মাটির সঙ্গে মিশল। শীতের শেষ বসন্তের গোড়ার দিকে আমার কাছে এক বাঁশিওয়ালা এলো। তখন বাতাসে টান লেগেছে। শুকনো পাতাগুলো টুপটাপ করে ঝরে ঝরে শেষ হয়েছে। ক্ষেতের মটর শাকে পাক ধরল। যারা শুকনো কাঠ পাতা কুড়োতে যেত, তাদের দিন গেল। এমনই একদিন শেষ দুপুরে অনেক দূর থেকে বাঁশিওয়ালা এসে আমার দাওয়ায় বসলো। তার গায়ে ১০০ রঙের ১০০ তালি দেওয়া একটা জোব্বা, মাথায় একটা মস্ত পাগড়ি। সেই পাগড়িটা তার কপালটিকে ঢেকে ফেলেছে। রোগা দুটো পা রাঙা ধুলোয় মাখা। আমি কখনো এই বাঁশিওয়ালাকে দেখিনি। সে বলল, আমি বাঁশি বিক্রি করি না, বাঁশির সুর বিক্রি করি। এই বলে সে তার বাঁশিতে একটা অদ্ভুত সুর বাজালো। আমি বললাম, বাঁশিতে তুমি ওটা কি সুর বাজালে? আমি তার কতক বুঝলাম, কতক বুঝলাম না। বাঁশিওয়ালা তার ঘন ভ্রুর নিচে গভীর গর্তের মতন চোখ দুটো দিয়ে আমায় দেখল। বলল, এ সুর আমি কোথাও শিখিনি বাবা, কেউ আমাকে শেখায়নি। আমার কোনো গুরু নেই। আমি মাঠে ঘাটে যা শুনি তাই বাজিয়ে বেড়াই। কখনো নোঙর করা নৌকোয় জলের ঢেউ লাগবার সুর, কখনো শীতের শুকনো পাতায় বাতাস লাগবার সুর। সে আবার তার বাঁশিতে ফু দিল। শেষে শীতের শুকনো বাতাসে বাঁশির টান লাগলো। কয়েকটা সুর তীরের মতন আকাশে ছড়িয়ে মিলিয়ে গেল। আমার চোখের সামনে দুপুরটা মাতালের মতো টলতে লাগলো, যেন অনেক দূর পথ। আমার এই মৌরি ক্ষেত ডিঙিয়ে ধানের আবাদের পাশ দিয়ে পাহাড় পেরিয়ে চলছে চলছে চলছে। কত গঞ্জ, কত ব্যাপারীর আস্তানা, কত বন্দর, মাঠ ঘাট পেরিয়ে যাওয়ার দেশ। বাঁশির সুর সেই দূর দূরান্তের আভাস মাত্র নিয়ে কোকিলের অস্পষ্ট ডাকের মতো নরম, বিষণ্ণ হয়ে ফিরে ফিরে আসছে। সেই পথ ধরে অনেক আলো, অনেক অন্ধকার মাড়িয়ে মাড়িয়ে কে যেন আসছে, আসছে, আসছে। বড় ক্লান্ত পথ, বড় দীর্ঘ পথ। আমি চোখ বুজে ভাবলাম, সে আমার বাবা। কত দিন গেল, কত রাত গেল, ঘোড়াটা বুড়ো হলো, বাবা আর ফিরল না। বাঁশিওয়ালা সুর পাল্টে নতুন সুর ধরল। কখনো আমার চোখ ছাপিয়ে কান্না এসেছে। এ কেমন সুর যা দিনের আলোকে অন্ধকার করে দেয়? আমি কাঁদতে কাঁদতে বললাম, এর মানে কি? আমাকে বুঝিয়ে দাও। বাঁশিওয়ালা থামল না। যেন এতদিন মাঠটা ছিল রোদে পোড়া, ফাটা ফাটা। একদিন পাহাড়ে মেঘ জমলো, বৃষ্টি নামলো, অঝোর ধারে বৃষ্টি। মাটির কোষে কোষে জল ঢুকলো, বীজ ধান ফুলে উঠল, বুক ফাটিয়ে শীষ বের করলো আকাশে। বাঁশিওয়ালা থামল, বলল, এর অর্থ যেমন করে কুড়ি থেকে ফুল হয় আস্তে আস্তে, তোমার চোখের আড়ালে অন্ধকারে যেমন করে আস্তে আস্তে পাপড়িগুলো মেলে দেয়, যেমন করে শুকনো পাতা ঝরে পড়ে, আবার নতুন পাতায় ছেয়ে যায় গাছ, তেমনি করে তোমার দেহেও একটা ঋতু আসে আর একটা যায়। এই বলে বাঁশিওয়ালা আবার তার বাঁশিতে সুর দিল, যেন বলল,
বুড়ো ঘোড়াটার জন্য দুঃখ করো না। এক একটি ঋতু যায়, আরেকটি আসে। দুঃখকে সহ্য করো, খেতে আগুন লাগলে ফসল ভালো হয়। আমি কাঁদতে কাঁদতে বললাম, এ সুর তুমি কোথায় পেলে? সে দাঁড়িয়ে উঠে হাসলো। আমি বললাম, আমাকে এই সুর শিখিয়ে দাও, আমি তোমার মতো জোব্বা পরে বাঁশি বাজিয়ে বেড়াবো। বাঁশিওয়ালা ফিরে বলল, তুমি আমাকে অবাক করলে বাবা। এ জোব্বা কি তোমাকে মানায়? আমি যেখানে যখন যেমন পেয়েছি তেমন কুড়িয়ে ঘুরিয়ে এই কাপড়ের টুকরোগুলো জুড়ে সেলাই করে জোব্বা বানিয়েছি। যারা সুখে আছে এ জোব্বা তারা সাধ করে পরে না। আমার মনে রং নেই, তাই বাইরে এত রঙের বাহার। বাঁশিওয়ালা চলতে লাগলো। আমি দেখলাম শীতের ঘন রোদে রোগা দুটো পায়ে রাঙা ধুলো মেখে সে আস্তে আস্তে আমাদের পাড়া ছাড়িয়ে চলে যাচ্ছে। কেউ তাকে ফিরিয়ে আনার জন্য ডাকছে না। শেষ শীতের গরম দুপুরে সেই অদ্ভুত বাঁশিওয়ালা আর তার সুর দূর থেকে দূরান্তরে মিলিয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে ভাবলাম, এ সুর তুমি কোথায় পেলে বাঁশিওয়ালা? আমার সারাটা দিন যেন টালমাটাল টালমাটাল, যেন আমি বিনি মদে মাতাল, যেন আমি একটা পাগল বাঁশিওয়ালা। শিরা ছিঁড়ে সুর তৈরি করে সেই সুরে আমি সারা দিন গাই, কাঁদি। কেন বাঁশিওয়ালা আমাকে দিলে সারা দিন বাজাবার এই বাঁশি? আমি যে একে ছাড়তে পারি না। এ যে আগুনে দিলে পোড়ে না, ঝড়ে ওড়ে না, পোষা কবুতরের মতন নড়ে চড়ে ঘুরে বেড়ায়, উড়ে যায় না। উঁচু নিচু পথ, পাথর ছড়ানো, চড়াই উতরাই ভেঙে বাঁশিওয়ালা চলেছে। শুকনো হাওয়ায় তার চামড়া ফেটেছে, পাথরে তার পা কেটেছে, তবু তার চলবার শেষ নেই। সে পূব থেকে পশ্চিমে গেল, যেদিকে সূর্য ওঠে, সেদিক থেকে যেদিকে সূর্য ডোবে সেদিকে গেল। যে পথে আমার বাবা গেছে তার বুড়ো ঘোড়াকে রেখে, যেদিকে আমার মা গেছে আগুনের পাশে তার ছেলেকে বসিয়ে রেখে। বুড়ো ঘোড়াটার জন্য দুঃখ করো না। খেতে আগুন দিলে ফসল ভালো হয়। মাটির কোষে কোষে বৃষ্টির জল ঢুকবে, বীজ ধান কেঁচোর মতন ফুলবে, বুক ফাটিয়ে শীষ বের করবে আকাশে। আমি জানি বাঁশিওয়ালা আর ফিরবে না, কোনো দিন না। দাওয়ায় শুয়ে কাঁদতে কাঁদতে কখন আমার দিন গেল। একদিন সকালে ঘোড়াটাকে দেখে মনে হলো আমার চোখকে ফাঁকি দিয়ে আমার সামনেই বুড়ো ঘোড়াটা কখন যেন আরো একটু বুড়ো হয়ে গেছে। ওর গায়ে হেলান দিয়ে আমি আমার মাকে ভাবলাম, কিন্তু মার মুখ আমার মনে এলো না। রোদ লেগে ঘাসের বুক থেকে শিশির যেমন ভাপ হয়ে মিলিয়ে যায়, তেমন করে মার মুখটা হারিয়ে গেছে। শাড়ির আঁচল, পাহাড়ের দিকে চেয়ে থাকা শান্ত ছায়ায় ঢাকা দিঘির মতন সেই চোখ আমি আগের জন্মে দেখেছিলাম। গাও বুড়ো আমায় দেখে চোখ কুঁচলে বলল, তুই যে রীতিমতো পুরুষ মানুষ হয়ে উঠলি, কখন এত ঢ্যাঙা হয়ে উঠলি? বেড়ে উঠলি আমাদের চোখের সামনে, টেরও পেলাম না। আমি লজ্জা পেলাম। গাও বুড়ো বলল, তোর গড়ন পেটান হয়েছে তোর বাবার মতন, চোখ দুটো পেয়েছিস মার। তা এবার তো জোয়ান হলি, কাজে কর্মে লেগে যা, বসে থাকিস না, দিনগুলো চলে যেতে দিস না। বুড়ো ঘোড়াটাকে দানা পানি দিস, ঘর সামলে রাখিস। আমি ভাবলাম গাও বুড়োকে বাঁশিওয়ালার কথা বলবো। আমার চোখের দিকে চেয়ে গাও বুড়ো হাসলো। জানি রে জানি, তোর কাছে এক বাঁশিওয়ালা এসেছিল। সে মাত্র একবারই আসে, মাত্র একবার। গাও বুড়ো তার নড়বড়ে মাথাটা দোলালো। তাই তো বলছি, দিনগুলো চলে যেতে দিস না, বসে থাকিস না, ঘোড়াটাকে দানা পানি দিস, ঘরদোর সামলে রাখিস। চন্দ্রা এসে বলল, তুই নাকি পয়সা দিয়ে বাঁশির সুর কিনেছিস? আমি বলি, হুঁ। চন্দ্রা আমার কাছে এসে বসে বলল, পাখি কিনেছিস
আর খাঁচা কিনিসনি, সুর কিনেছিস আর বাঁশি কিনিসনি, তবে তোর ঘরে রইল কি? তোর নিজের বলতে থাকলো কি? কিনতে হয় এমন জিনিস কিনবি যা হাত দিয়ে ধরা ছোঁয়া, চোখ দিয়ে দেখা যায়, যাকে ধরে ছুঁয়ে দেখে মনের সুখ, ভালো না লাগলে যাকে বেচে দিয়ে আবার পয়সাও পাওয়া যায়। এই বলে ও হাসলো, বলল, আমি আর কতকাল তোর জন্য ভাত বয়ে আনবো? তোরই তো ভাত দেওয়ার বয়স হলো। তুই কাজকর্ম করবি না সারাদিন দাওয়ায় বসে হাঁ করে আকাশ গিলবি? আমি বললাম, জানি না। গাঁও বুড়ো বলেছিল ঘরে মেয়ে না দিলে জোয়ানগুলো কাজকর্মে মন দেয় না। এই বলে মুখে আঁচল চাপা দিয়ে ও চলে গেল। আমি অনেকক্ষণ ধরে দেখলাম ওর বাসন্তী রঙের দূরে শাড়ির আঁচল বাতাসে উড়তে উড়তে ফাগুনলালের দাওয়া পেরিয়ে মৌরি ক্ষেতের পাশ দিয়ে ওর শরীরের গন্ধ ছড়াতে ছড়াতে চলে গেল। খুব পাতলা বুটিদার একটা মেঘ রোদের মুখের ওপর দিয়ে সরে গেল। সেই ছায়াটা একটু সময়ের জন্য ওর মুখের ওপর থাকলো। বাতাস ওর চারিদিকে একটু খেলা করলো। ওর চারপাশে উড়ে বেড়াতে লাগলো কয়েকটা মৌমাছি। আমি বাঁশির সুর কিনেছি বলে গায়ের বুড়োরা আমার নিন্দে করলো, দুঃখ করে বলল, আমার ঘরে কিছুই থাকবে না, যেমন করে আমার বাপ থাকলো না, মা থাকলো না। গায়ের জোয়ান মরদরা এসে আমার পিঠ চাপড়ে গেল। এই তো চাই, বাঁশির সুর কিনবি, পাখির ডিম কিনবি, যেমন করে পারিস উড়িয়ে দিবি রোজগারের টাকা। আমরা জোয়ান মরদ, আমাদের রোজগারের ভাবনা কি? দেখছিস না বুড়োগুলোর দশা, 2 আঙুলের ফাঁক দিয়ে পুরো আয়ুটা খরচা হয়ে গেল। ওরা আমাদের বেহিসেবি বলে, কিন্তু সামনের শীতে ওরা যখন মরবে তখন তো আমরাই থাকবো। এই শুনে আমি বুড়ো ঘোড়াটার কাছে গেলাম। ও আমার কাঁধে ওর প্রকাণ্ড মাথাটা রাখলো। কখন আমার শরীর দীঘল হয়েছে, হাত পা কোমর হয়েছে সরু, আমার চামড়ায় টান লেগেছে, রুক্ষ হয়েছে মুখ, তা আমি নিজেই জানি না। কিন্তু ও যেন টের পেল। আমার কাঁধে মুখ ঘষে শরীর কাঁপিয়ে ওর খুশি জানালো। ওর গাছের কাণ্ডের মতো এবড়ো খেবড়ো মুখে আমার গাল রাখলাম। রেশমের মতন কেশর আমার হাতে খেলা করলো। আমি বললাম, বুড়ো, তুই আমার বাপ, কোনো ভাবনা করিস না, আমি তোকে দেখব। এই শুনে পাঁজর কাঁপিয়ে ও নিঃশ্বাস ছাড়ল। ঘোড়াটা বুড়ো হয়েছে বলে দুঃখ করো না। ও বুড়ো হচ্ছে তার মানে তুমি বড় হয়েছ। কবে শীত আসবে তার জন্য দুঃখ করে দিনগুলিকে চলে যেতে দিও না। মনে রেখো, 2 আঙুলের ফাঁক দিয়ে স্রোতের জল বয়ে যায়, আটকানো যায় না। সামনের শীতে ঘোড়াটা যদি মরে তুমি থাকবে। বুড়ো, তুই আমার বাপ। আমি বললাম, কোনো ভাবনা করিস না বুড়ো, আমি তোকে দেখব। ঘোড়াটা পুরনো ঠান্ডা শরীর দিয়ে আমার শরীর থেকে তাপ নিল। আমি 2 হাতে ওর গলাটা জড়িয়ে চোখ বুজে রইলাম, যেন আমি পুরনো প্রকাণ্ড একটা বট গাছের আশ্রয়ে আছি। চন্দ্রা এসে বলল, সারাদিন ঘরে বসে কি বকিস একা একা? আমি শান্তভাবে ওর দিকে তাকালাম। ওর শরীর ঘামে ভিজে তেল তেল করছে, 2 চোখে মিটমিটে আলো। এ কেমন আলো? আমি কোনোদিন এমন আলো দেখিনি। ওর শরীর থেকে কেমন একটা মাতাল মাতাল গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। আমি ভাবলাম বোধহয় কোনো ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। আমি ভাবলাম বোধহয় কোনো ফুলের গন্ধ। এ কেমন ফুল? জানি না। কেমন তার রং? জানি না। আমার হাত টেনে বলল, চল, তোকে আজ একটা নতুন জিনিস দেখাবো। কি জিনিস? ও ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে একটা রাজার বাড়ি, খুব অদ্ভুত। কোথায় সেটা? ও হাসলো, আছে আছে, তোর খুব কাছেই আছে, অথচ তুই দেখিসনি। চন্দ্রা ওর বুকের কাপড় সরিয়ে নিল।
তারপর কাপড়টা ওকে একা রেখে মাটির ওপর ছড়িয়ে পড়ল। চোখে হাত চেপে ও বলল, এ এমন রাজা যে দখল নেয় না, দখল ছাড়েও না। আমি সারাদিন সব কাজ ফেলে তার বাড়ি পাহারা দেব কেন? ওর বেলে মাটির মতন শরীরের দিকে চেয়ে আমি ভয় পেলাম। চোখে হাত চেপে ও কাঁদছিল। আমার সারাদিনের কাজ পড়ে থাকে, আনমনে আমার বেলা বয়ে যায়। তোর বাঁশিওয়ালা কি তোকে একথা বলেনি? সেই অচেনা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। এ কেমন ফুল জানি না, কেমন তার গন্ধ জানি না। আমার বুক ফেটে কান্না এলো। আমি ভেবেছিলাম যে বাঘটি রোজ পথ আগলে থাকে, বড় হয়ে তাকে মেরে ফেলবো। কিন্তু কটা বাঘকে মারবো আমি? গাঁও বুড়ো বলেছিল ঘরদোর সামলে রাখিস। গায়ের বুড়োরা বলেছিল বাঁশির সুর কিনিস না। চন্দ্রা দু হাতে আমার মাথাটা টেনে নিল, বলল, আমি তোকে কত বুঝি কত বুঝি না। ওর বুক ছিঁড়ে নেওয়া ফুলের বোটার মতন আমার কপালে, চোখের পাতায় নরম হয়ে লেগে লেগে মুছে গেল। ও বলল, একদিন তুই পাহাড়ে যাবি কাঠ কুড়োতে, সেদিন আমি তোর ঘর পাহারা দেব। পাতা জড়ো করে আগুন জ্বালাবো বাইরে, যেন তুই পাহাড় থেকে দেখতে পাস। বাঁশিওয়ালা তার প্রথম সুরে বলেছিল, ঘর বলতে তোর কোনো কিছুই নেই, কোনোদিন ছিলও না। বৃথাই তুই সারা বিকেল আগুন জ্বেলে পাহাড়ের দিকে চেয়ে রইলি। যারা পাহাড়ের ওপারে গেছে তারা আর ফিরবে না। আমি কাঁদতে লাগলাম। চন্দ্রা কেঁদে কেঁদে বলল, তুই যদি আমাকে ছেড়ে না যাস, আমিও যাব না, আমরা ঘর বাঁধবো। ওর চোখের জলে আমার মাথা ভিজল। আমি ভয় পেয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও আমাকে ওর বুকের মধ্যে জড়িয়ে নিল, চুমু খেলো আমার ঠোঁটে। বসন্তকাল প্রায় শেষ হয়ে এলো। আমার বুড়ো ঘোড়াটা আরো বুড়ো হয়েছে। খুটখুট করে সারাদিন ঘাস খায়, কখনো ঝিমোয়। বাতাসে গরম হলকা ছুটল। বুড়োরা বলল, এইবার আকাল এলো, ঘাট শুকোবে, মাঠ ফাটবে। সেই বর্ষা যতদিন না আসছে। কাছাকাছি মাঠের ঘাসগুলো হলদে হয়ে গেল। তাই আমি একদিন বুড়ো ঘোড়াটাকে দূরের মাঠে নিয়ে ছেড়ে দিলাম। সন্ধ্যাবেলায় ও নিজেই খুটখুট করে ঘরে ফিরতে লাগলো। কিন্তু একদিন ও ফিরল না। সারা সন্ধ্যা আমি দাওয়ায় বসে রইলাম পথের দিকে চেয়ে। দূরের পাহাড় ঝাপসা হয়ে এলো, ও এলো না। আকাশে মস্ত বড় চাঁদ উঠল, জ্যোৎস্নার বান ডাকলো দিগন্ত জুড়ে। কিন্তু পেটের নিচে নিজের বাঁকা চোরা বুড়ো ছায়াটা নিয়ে ঠুক ঠুক করে ও ফিরল না। অনেক ভেবে আমি হাতের দড়ির ফাঁস নিলাম, তারপর পথে নামলাম। মনে মনে বললাম, যখন আমি ছোট ছিলাম তখন কেউ আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু বুড়ো, তোকে আমি চলে যেতে দেব না। আমি তোকে শেষ পর্যন্ত খুঁজে দেখব। চলতে চলতে আমি ধান ক্ষেত ছাড়িয়ে মরা মটর শাকের পাশ দিয়ে বুড়ো বটের তলার মহাবীরের থান পেরিয়ে গেলাম। তারপর দিগন্ত জোড়া মাঠ, মাঠে বান ডাকা সমুদ্রের মতন টলমল করছে জ্যোৎস্না, কিন্তু তার কোথাও আমার বুড়োর ছায়া নেই। আমি পাগলের মতন সারা মাঠ বুড়োকে খুঁজতে লাগলাম। আমার ভাঙা গলার ডাক আমাকে ঘিরেই ঘুরতে লাগলো। আমি দাঁতে দাঁত চেপে বললাম, বুড়ো, আমি তোকে শেষ পর্যন্ত খুঁজে দেখব। আমি মাঠ পেরিয়ে বনের মধ্যে ঢুকলাম। আমার চারধারে ঘন গাছ, আলো আর ছায়ার মধ্যে আমি হাঁটতে লাগলাম। তারপর আমি ভয় পেলাম। আমার মনে হলো কেউ যেন আছে, কাছেই, পাশেই। মৃত শুকনো পাতাগুলোতে শব্দ হলো। মনে হলো যেন কোনো আত্মা আমার পিছু নিয়েছে, আমার গায়ে কাঁটা দিল। যেন সেই আত্মা আমার হাত ধরলো, তারপর আমাকে চেনা পথ ভুলিয়ে নিয়ে চলল কোথাও।
আমি ভাঙা গলায় বুড়োকে ডাকতে লাগলাম। বন পার হয়ে আমি একটা জলার ধারে এলাম। তাকিয়ে দেখলাম আমি এর আগে কখনো এখানে আসিনি। এত জ্যোৎস্না আমি কোনো দিন দেখিনি। জলাটা মস্ত বড়। তার ওপাশে বুড়ো দাঁড়িয়ে আছে। স্থির হয়ে দাঁড়িয়ে ও যেন কিছু দেখছে। আমি ডাকলাম, বুড়ো, বুড়ো। ও শুনল না, তেমনি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, ওর গায়ে হাত দিয়ে ডাকলাম, বুড়ো, তোকে আমি পেয়েছি। ও ঘাড় ফিরিয়ে আমাকে দেখলো, তারপর ভয় পেয়ে ও সরে গেল। আমি বুঝলাম ও আমাকে চিনতে পারল না। আমি ওর কাছে এগিয়ে যেতে লাগলাম। ও চিৎকার করে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে ছুটতে লাগলো। ওর ছায়াটা এবড়ো খেবড়ো মাঠের ওপর টাল খেতে লাগলো। আমি ওর পিছনে ছুটলাম, প্রাণপণে ওকে ডাকলাম। সেই ভীষণ ভয়ঙ্কর জ্যোৎস্নার মধ্যেও বুড়ো আমাকে চিনতে পারল না। আমি দড়ির ফাঁসটা মুঠো করে ধরলাম, তারপর শেষবারের মতন ওকে ডাকলাম। ও শুনল না। কাকে যেন ও দেখতে পেয়েছে, কে যেন ওকে নিয়ে যাচ্ছে। আমি ফাঁসটা ছুঁড়ে দিলাম, ও দাঁড়িয়ে পড়ল। আমার হাতে ধরা দড়িটা থরথর করে কাঁপলো। আমি বুঝলাম ফাঁসটা ওর গলায় পড়েছে। আমি বললাম, বুড়ো, আমি তোকে চলে যেতে দেব না, দেব না। আমি কাছে এগোতেই বুড়ো চিৎকার করে ছুটতে চাইল। ফাঁসের দড়িটা কাঁপতে লাগলো থরথর করে। বুড়ো দড়িটা ছিঁড়ে চলে যেতে চাইল। আমি দড়িটা ছাড়লাম না। বললাম, বুড়ো, আমি তোকে চলে যেতে দেব না, দেব না। ও চিৎকার করে বারবার যেন আমাকে অভিশাপ দিল। আমি বললাম, বুড়ো, আমি তোকে শেষ পর্যন্ত লড়াই দেব। বুড়ো শুনল না, ছেড়ে যেতে চাইল। আমি ধরে রইলাম, কিন্তু বুড়োকে একসময় থামতে হলো। চারটে পা ছড়িয়ে দিয়ে দাঁড়ালো বুড়ো, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ল। কাছে গিয়ে দেখলাম ফাঁসটা ওর গলায় আটকে গেছে, ও দম নিতে পারছে না। আমি কপালের ঘাম মুছে বললাম, বুড়ো, তোকে আমি যেতে দেব না, আমি শেষ পর্যন্ত লড়াই দিয়েছি। এই বলে আমি ওর গলার ফাঁসটা খুলতে চাইলাম, কিন্তু ফাঁসটা খুলল না। নিচু হয়ে দেখলাম দড়ির গায়ে ছোট্ট একটা গিঁটে ফাঁসটা আটকে গেছে, গভীর হয়ে বসেছে বুড়োর গলায়। আমি প্রাণপণে চেষ্টা করলাম, কপালে বিনবিনে ঘাম ছুটল, কিন্তু ফাঁসটা নড়ল না। বুড়ো ছটফট করতে লাগলো। আমি দড়িতে দাঁত দিলাম, দড়িটা লোহার মতো বসেছে। আমার গলার রগ ফুলল, রক্তে ভরে গেল সারাটা মুখ। বুড়ো আমার দিকে চেয়ে আস্তে আস্তে স্থির হয়ে এলো। আমি ওর মুখের কাছে মুখ নিয়ে চিৎকার করে বললাম, বুড়ো, আমি ফাঁসটা খুলবো, খুলবো। বুড়ো আমার দিকে তাকালো, আমার গা থেকে পিতৃহত্যার সমস্ত পাপ মুছে নিতে চাইল। তারপর সেই ভয়ঙ্কর জ্যোৎস্নার ভেতরে ওর দুটো চোখ ঘোলা হয়ে গেল। আমি বললাম, বুড়ো, এই ফাঁসটা দিয়ে আমি তোকে ধরতে চেয়েছিলাম। আমি দড়িটা ছেড়ে দিয়ে গায়ের পথ ধরলাম। ভাবলাম, আমার হাত দিয়ে কে তোকে মেরেছে তা আমি জানি না, জানি না। আমার বাবা গিয়েছিল বিদেশে রোজগার করতে, আমার মা গিয়েছিল পাহাড়ে পাতা কুড়োতে, আমার ঘোড়াটা গিয়েছিল জলার ধারে ঘাস খেতে। কেউই আর ফিরল না। গাঁওবুড়ো একদিন সবাইকে ডেকে বলল, শোনো, তোমাদের একটা গল্প বলি। গাছের তলায় ধুনি জেলে একটা সাধু বসে থাকতো। তাকে মস্ত বড় সাধু ভেবে গৃহস্থরা তার চারধারে হাত জোড় করে বসে থাকতো। একদিন একটা লোক এসে বলল, সাধু বাবা, আমার ইচ্ছে তোমাকে কিছু খাওয়াই। সাধু রাজি হলো। লোকটি কিছু রুটি কিনে আনলো। তারপর আবার বলল, সাধু বাবা, তুমি এই শুকনো রুটি কি করে খাবে? তোমার লোটাটাও দাও, দুধ নিয়ে আসি। সাধু খুশি হয়ে লোটা দিল। লোটা নিয়ে লোকটা সেই যে চলে গেল, আর ফিরল না। সবাই বলল, তারপর? গাঁওবুড়ো হাসলো।
যার লোটা চুরি যায় সে বোকা, কিন্তু সেই লোটার শোকে যে গড়াগড়ি দিয়ে কাঁদে সে আরো বোকা। এই বলে শীত আসবার আগেই গাও বুড়ো মরে গেল। গায়ের বুড়োরা জমায়েত হয়ে বলল, জন্মের পর মৃত্যু, তারপর আবার জন্ম, ঠিক যেমন ঢেউয়ের পরে ঢেউ, চলতে চলতে পড়ে যাওয়া, আবার ওঠা। কে যেন আমাদের নিয়ে দিন রাত এই খেলা খেলছে, এ খেলার শেষ নেই। শীত আসছে শুনে বুড়োরা ভয় পেল, বলল, এবার ঘর ছাড়তে হবে। কেউ বলল, ঘর আর কোথায়, ওই তো নড়বড়ে পাতার ছাউনি, রোদ মানে না, জল মানে না। বুড়ো ঘোড়ার মতন খুটখুট করে শীত এলো। তারপর বুড়োদের কাঁধে মাথা রেখে তাদের দেহ থেকে তাপ শুষে নিতে লাগলো। বুড়োরা পাতা জড়ো করে আগুন জ্বালালো, গোল হয়ে ঘিরে বসলো। তারপরে প্রাণপণে বলতে লাগলো, কে যেন জন্মের পর স্রোতে ভাসিয়েছিল, তাই চেয়ে দেখলাম মাথার উপর ছাদ নেই, চারিদিকে দেয়াল নেই। কেউ বলল, অনেকের সঙ্গে মিলেমিশে পথ চলছিলাম, কোনো ভিন গায়ের সীমানা ডিঙিয়ে। তারপর অন্ধকার হলো, যারা ছিল সাথের সাথী তাদের মুখ দেখা যায় না, পাশে কে চলছে জানা যায় না। অন্ধকারকে গাল পাড়ি, কিন্তু ঠাহর করে দেখলে এ অন্ধকারও সুন্দর। কেউ বলল, যাবো আর কোথায়, সেই ফিরে আসতেই হয়। অনু অনু হয়ে আমি বাতাসে মাটিতে মিশবো, কিন্তু দেখো তারপর একদিন পাহাড়ে মেঘ জমবে, বৃষ্টি আসবে, বাতাস ভিজবে, মাটির কোষে কোষে জল ঢুকবে। তখন আমি ফুল হয়ে ফুটবো, নদীর জল হয়ে বয়ে যাব, বাতাস হয়ে খেলবো, মেঘ হয়ে ভাসবো। এইসব শুনে গায়ের জোয়ানগুলো হাসলো। তাই আমি চন্দ্রাকে নিয়ে ঘর বাঁধলাম। আমার মা বলেছিল, বাইরে একটি আগুন জ্বেলে রেখো, পাহাড় থেকে আমি যেন দেখতে পাই তুমি ঘরে আছো, তুমি ভালো আছো। ঘর সামলে রেখো, কোথাও যেও না। দাইমা বলেছিল, আমার কাছে চল, আমার ছেলে নেই, তোকে ছেলের মতন পালবো। বাঁশিওয়ালা বলেছিল, বৃষ্টির জল লেগে বীজ ধান ফুলবে, বুক ফাটিয়ে শীষ বার করবে আকাশে। বুড়ো ঘোড়াটার জন্য দুঃখ করো না, একটা ঋতু আসে আর একটা ঋতু যায়। গাও বুড়ো বলেছিল, ঘরদোর সামলে রাখিস, বুড়ো ঘোড়াটাকে দানা পানি দিস, বসে থাকিস না, দিনগুলো চলে যেতে দিস না। মনে রাখিস, বাঁশিওয়ালা মাত্র একবার আসে। গায়ের বুড়োরা বলেছিল, বাঁশির সুর কিনিস না, তাহলে তোর ঘরে কিছুই থাকবে না। আমি বলেছিলাম, বুড়ো তুই আমার বাপ, ভাবনা করিস না, আমি তোকে দেখব। আমি আগুন জ্বেলেছিলাম, ঘর আগলেছিলাম, তবু কেন যে আমার বাবা গেল বিদেশে রোজগার করতে, আমার মা গেল পাহাড়ে পাতা কুড়োতে, আমার ঘোড়াটা গেল জলার ধারে ঘাস খেতে। এতক্ষণ তোমরা শুনছিলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ঘরের পথ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো।